2021 নয় 2024 সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার শর্ত পূরণ করতে পারবে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানী সিডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশগুলোর উপর জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অধিসংস্থা আংটার্ডের তৈরি 2015 সালের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থা নিয়েই মূল্যায়ন করেন তারা। এ সময় সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, মধ্যম আয়ের দেশ হতে হলে এখনো বাংলাদেশকে মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনীতির বহুমুখীকরণ করতে হবে, আর এর জন্য গ্রামীণ অর্থনীতি এবং কৃষি খাতে জোর দেওয়ার কথা বলেন তিনি। একই সাথে মধ্যম আয়ের দেশ হলেও 2027 সাল পর্যন্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের জন্য দেওয়া সুবিধাগুলো পাবে বলেও জানানো হয়। 2015 সালের জন্য স্বল্পোন্নত দেশগুলোর গড় প্রবৃদ্ধি যেখানে 3.8 ধারণা করা হচ্ছে, বাংলাদেশ হয়তো সেখানে 6.5% প্রবৃদ্ধি অর্জন করতে পারবে বলে ধারণা হচ্ছে। একইভাবে মাথাপিছু আয়ের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান ভালো। বাংলাদেশ 5.4% মাথাপিছু আয় প্রবৃদ্ধি করবে, সেক্ষেত্রে স্বল্পোন্নত দেশে হয়তো গড়পড়তায় 1.6% হবে। তো 2021 সালে যদি আমরা এটা মিট করতে পারি, তাহলে 2024 সাল পর্যন্ত আমাদেরকে অবজারভেশনে রাখা হবে এবং 2024 সালে হয়তো আমরা স্বল্পোন্নত দেশ থেকে এই তালিকা থেকে বের হতে পারবো। তবে স্বল্পোন্নত দেশের তালিকা বের হলেও যেহেতু এর ভিতরে অনেকগুলো সুবিধা আছে, সেই সুবিধাগুলো সমুন্নত থাকবে 2027 সাল পর্যন্ত। রাজধানী সিডাপ মিলনায়তনে উন্নয়নশীল দেশ এবং জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটার্ডের গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে সিপিডি। আমরা আছি সেখানে। ইন্ডাস্ট্রি এবং 2017 পর্যন্ত আমরা মেধাস্বত্ব আইনের যে কড়াকড়ি সেই সুবিধাটা আমরা পেয়েছি। আমরা 2017 পর্যন্ত মেধাস্বত্ব আমাদের কার্যকর হবে না। তো এখন আমরা 2027 পর্যন্ত গেলে যখন আমরা সেই সুবিধাটা পাবো না, তখন ফার্মাসিউটিক্যালসে তো মেধাস্বত্বটা তখন মানতে হবে। তখন ওষুধের যে দাম হবে, সেই দাম আমাদের মানুষের পক্ষে কেনা টাকা দিয়ে কেনা সম্ভব হবে কিনা, কি পরিমাণ আয় দরকার হবে যদি কেনা সম্ভব হয়, কিনতে চায়। আর কেউ এখানে? তাহলে আমরা এই রাউন্ডটা দিয়ে শেষ করছি। হ্যাঁ, নপ্রিয় বলো। ওই প্রথমটা যে বলেছেন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমরা তো বলেছি যে এলডিসি থেকে উত্তরণ এবং 20-30-এর বৈশ্বিক লক্ষ্যমাত্রা, অভিষ্ট মাত্রা, এই দুটোকে একত্রিত করতে হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবং আমরা যেটা বলেছি সেটা হলো, আপনিও দেখলেন যে 3টি সূচকের ভিতরে একটি সূচকে আমরা ইতিমধ্যে অর্জন করেছি, সেটা হলো ঝুঁকির ক্ষেত্রে, অর্থনৈতিক ঝুঁকির ক্ষেত্রে। আর যে দুটো আছে, একটা হলো মাথাপিছু আয় আর একটা হলো মানব সম্পদ উন্নয়ন। সেইটার ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি, অন্তত আমি আমার পছন্দের কথা বলেছি, যে মানব সম্পদ উন্নয়নে জোর দিয়ে কৌশল করে আয় বৃদ্ধিও করে বের হতে হবে। তো মানব সম্পদ যদি উন্নয়ন করতে হয়, তাহলে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কি কৌশল নিতে হবে? সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নের ব্যাপারে লক্ষ্যমাত্রার ভিতরে ইতিমধ্যে আছে। বিষয়টা এই না যে সেটা তারা এই গুরুত্বটা বুঝেন না, তারা ওই গুরুত্বটা বোঝেন। সমস্যাটা অন্য জায়গায়, সেটা হলো অর্থায়নের জায়গায়। যদি আপনি লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেন, আপনি ওটা বিশ্বাস করেন কি করেন না ওই প্রাধিকারটা, তার প্রমাণ হলো আপনি সেখানে যথেষ্ট পরিমাণে অর্থ দিয়েছেন কি দেন নাই। বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় অর্থায়ন যথেষ্টই কম, এবং এটা আমরা সিপিডি থেকে আলোচনা করে বাজেটের আগে পরে দেখিয়েছি যে মাথাপিছু শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশে প্রকৃত মূল্যে বাড়া তো পরের কথা, কমে যাচ্ছে। এবং এই বছর বাজেটের সময় শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ওনারাও অনুযোগ করেছেন সংসদে যে ওনারা যথেষ্ট অর্থ পাননি। বাংলাদেশে এই মুহূর্তে স্বাস্থ্য খাতে দেশজ আয়ের 1% কম ব্যয় করা হয়, যেটা হওয়া উচিত 5 থেকে 6% মতো। এই মুহূর্তে শিক্ষা খাতে ব্যয় করা হয় 2% কম জিডিপি, এটা হওয়া উচিত 7, 8, 9% মতো আন্তর্জাতিকভাবে। দর্শক, আমরা ছিলাম রাজধানী